13 বছরের রুবি তার মা বাবার আদুরে ছিল। রুবি দেখতে খুব সুন্দর, কিন্তু সে খুব দুষ্টু ছিল। রুবি সাধু রূপ ধারণ করে গ্রামের ঘরগুলোতে ভিক্ষা করতে চলে যেত। পুত্র, আজ অমাবস্যা, সাধুকে লুচি পায়েস খাওয়াও। এইভাবে গ্রামে গিয়ে লুচি পায়েস খেয়ে বাড়ি এসে খুব হাসে আর তার মাকে বলে, মা, আজ আমি দীপদয়াল কাকার বাড়িতে সাধু বেশে গিয়ে লুচি পায়েস খেয়েছি। রুবি রাতে ভূতের মুখোশ পরে গ্রামের লোকেদের ভয় দেখায়। যখন কেউ ভয় পায় তখনও খুব হাসে। সব লোক রুবির ঘরে নালিশ করতে আসে। আরে রুবির মা, আজ আবার রুবি আমার ছেলেকে ভয় দেখিয়েছে, আরো বলেছে যে ঘরের বাইরে আর বেরোবে না। বোঝাও না কেন তুমি? এত বড় মেয়ে হয়ে গেল, সব সময় শয়তানি করতে থাকে। মাফ করো বোন, আজ আসতে দাও ওকে ঘরে, খবর নিচ্ছি ওর আমি। কখনো কখনো রুবির বাবা রুবিকে মজা করে বলে, তোর বিয়ে আমি কোনো বজ্জাত ছেলের সাথেই দেব। যদি আমার বিয়ে কোনো ভালো ছেলের সাথে না দাও, তাহলে আমি শ্বশুর বাড়ি গিয়ে ওই ছেলেকে খুব মারবো। এইরকম রুবির জীবন খুব হাসি খুশিতে কাটতে থাকে। কিন্তু সময় রুবির এই জীবন বরদাস্ত করলো না। একদিন রুবি গরম দুধ ফ্রিজে রাখতে গেল। ঠিক তখনই ওর পা পিছলে গেল, গরম দুধ ওর মুখের ওপরে পড়ল। রুবির মুখ জ্বলে যায়। তাকে হসপিটালে ভর্তি করা হয়। গুড। কয়েকদিন পর রুবি হসপিটাল থেকে ঘরে আসে আর আয়নায় নিজের মুখ দেখে খুব কাঁদতে থাকে। বাবা, এবার আর আমায় কেউ বিয়ে করবে না, আমি দেখতে এতটাই কুৎসিত হয়ে গেছি। রুবিমা, এরকম কথা বলে না। আমি ঢের গুণ পণ দিয়ে তোমার বিয়ে দেব। কোনো ভালো ছেলের সাথেই আমি তোমার বিয়ে দেব। তুমি কোনো চিন্তা করো না। একদিন যখন সবাই শুয়ে পড়ল, তখন রুবি ভাবল, যদি বাবা ঢের গুণ টাকা দিয়ে দেয়, তাহলে হয়তো কোনো ছেলে আমায় বিয়ে করবে, কিন্তু আমার এই চেহারা থেকে কেউ কি আমায় ভালোবাসবে? এই জন্য রুবি নদীতে আত্মহত্যা করতে যায়। যখন নদীতে ডুবতে যাবে, ঠিক সেই সময় নদীতে এক ঋষিকে দেখতে পায়। কি হয়েছে কন্যা? আত্মহত্যা কেন করতে যাচ্ছ? আপনি আমার জ্বলে যাওয়া চেহারা দেখেছেন? এইরকম বেকার দেখতে চেহারার মেয়েকে কেই বা ভালোবাসবে বলুন? ভালোবাসা রূপে থাকে না মা। আর শোনো, ভালোবাসা যদি রূপ দেখে হয়, তাহলে সেই ভালোবাসা রূপ শেষ হওয়ার পরেই শেষ হয়ে যায়। আমি এই জ্ঞান শুনতে চাই না। আপনি কি কোনোভাবে আমার পুরনো রূপ ফিরিয়ে দিতে পারবেন? আমি তোমার পুরনো রূপ ফিরিয়ে দিতে পারবো না মা, কিন্তু আমি তোমায় এমন একটা জাদু আয়না দিচ্ছি। এই জাদু আয়না দেখে তুমি যে কোনো রূপ ধারণ করতে পারবে। এই জাদু আয়নাই তোমার সমস্ত দুঃখ দূর করে দেবে। রুবি ওই জাদু আয়না নিয়ে ঘরে এলো। ও কাগজ খুলে জাদু আয়না দেখে আর বলে, হে জাদু আয়না, এই কাগজে ছবি বেরোনো অভিনেত্রীর মতো আমাকে বানিয়ে দাও। রুবির এই সুন্দর রূপ দেখতে দূর দূরান্ত থেকে লোক আসতে শুরু করলো। রুবির এত সুন্দর রূপ দেখে একটি ছেলে কোনো রকম পণ না নিয়ে তাকে বিয়ে করতে রাজি হলো। কিছুদিন পর রুবির বিবাহিত জীবন সুন্দর চলতে থাকে। রুবির স্বামী রুবির এই সৌন্দর্যের সারাক্ষণ প্রশংসা করতে থাকে। কিন্তু একদিন রুবির একটা কার অ্যাক্সিডেন্ট হলো আর ওর চেহারাতেও দাগ পড়ে গেল। তখন রুবির স্বামীর ব্যবহারও কেমন পাল্টে গেল। আপনি কি খাবার খাবেন? আমি খাবার তো খাবো, কিন্তু তুমি আমার সামনে থেকে চলে যাও। আবার সে জাদু আয়নার সাহায্যে তার চেহারা সুন্দর করে নিল। রুবির এই সুন্দর চেহারা দেখে ওর স্বামীর ব্যবহারও আগের মতো ভালো হয়ে গেল। চলো না রুবি, আমরা দুজনে মিলে একটা সিনেমা দেখে আসি। রুবির বিবাহিত জীবন আবার আগের মতো ভালো হয়ে গেল। কিন্তু কিছুদিন পর রুবির সাইনাস নামের এক অসুখ ধরা পড়ে, যার জন্য রুবির মুখে কালো কালো দাগ হয়ে যায়। রুবির বরের ব্যবহার আবার সেই আগের মতো খারাপ হয়ে যায়।
আমি তো তোমার কত সুন্দর রূপ দেখে তোমাকে বিয়ে করেছিলাম। তোমার মুখে কি সব আজব দাগ হয়েছে। তুমি আজকে থেকে পাশের ঘরে শোবে। রুবি ওই দিন খুব কাঁদে, আর ঋষির ওই কথা তার বারবার মনে পড়তে থাকে। ভালোবাসা রূপে থাকে না মা। আর শোনো, ভালোবাসা যদি রূপ দেখে হয় তাহলে সেই ভালোবাসা রূপ শেষ হওয়ার পরেই শেষ হয়ে যায়। রুবি জাদু আয়না দেখে তার সেই আগের পুরনো চেহারাই ফিরিয়ে নেয়। ও ওই নদীর পাশে ঋষির কাছে যায় আর বলে, বাবা, আমি আপনার কথার আসল মানে আজ বুঝতে পেরেছি। এই জাদু আয়না দিয়ে আমি আমার সেই পুরনো রূপ আবার ফিরিয়ে নিয়েছি। এই নিন বাবা, আপনার জাদু আয়না, আপনি আপনার কাছে ফিরিয়ে নিন। আজ থেকে আমি এই রূপেই বেঁচে থাকবো। এই রূপেই যদি কেউ আমায় ভালোবাসে তো ভালো, নয়তো সারা জীবন আমি একাই থাকবো। এই হলো লালুরাম আর ওর পত্নী বিজয়লক্ষ্মী। আর এই হলো ওনার ছোট্ট পরিবার, মদন, সদন, বিজয়, অজয় আর জয়। এই 5 জন ভাইয়ের মধ্যে মদন ছিল সবার বড় আর বুদ্ধিমানও। বাকি ভাইয়েরা ছোট্ট বাচ্চাদের মতো একে অপরের সাথে লড়তে থাকতো। তুই আমার প্যান্ট কেন পরেছিস? কারণ কালকে তুই আমার জামা পরেছিলি। ওটা তো মা আমাকে দিয়েছিল। এটাও মা আমাকে দিয়েছে। মিথ্যে কথা বলছিস। অজয় আর বিজয় ঝগড়া করতে করতে হাতাহাতি শুরু করলো। আরে থামো তোমরা। দাদা, তুমি আমাদের মাঝে এসো না। হ্যাঁ দাদা, আজ আমি একে জব্দ করেই ছাড়বো। তোমরা লড়াই বন্ধ করো, না হলে কপালে দুঃখ আছে। মদনের বকা খেয়ে দুজনেই চুপ হয়ে যেত। এরকম হাতাহাতি লালুরামের বাড়িতে স্বাভাবিক ছিল। একদিনের কথা, বিজয়লক্ষ্মী মদনকে জিজ্ঞাসা করল, খোকা, আমি ভাবছি এবার তোর বিয়েটা দিয়েই দিই। তোর কি কাউকে পছন্দ করা আছে? না মা, তোমার পছন্দই আমার পছন্দ। ঠিক আছে, তোর জন্য আজ থেকেই আমি মেয়ে দেখা শুরু করছি। বিজয়লক্ষ্মী লালুরামের কাছে গেল। শোনো, মদন বিয়ের জন্য রাজি আছে। এবার ওর জন্য আমাদের মেয়ে দেখতে হবে। দেখো তুমি যা ভালো বোঝো। আমি ভাবছি যে নিজের বোনের সাথে একবার কথা বলবো, হয়তো ও কোনো মেয়ের সন্ধান দিতে পারবে। তাই করো, তুমি যেটা বলছো। তোমার সাথে কথা বলায় আমার ঘাট হয়েছে। বিজয়লক্ষ্মী যা বলুক না কেন, লালুরাম শুধু হ্যাঁতে হ্যাঁ মেলাতো। বিজয়লক্ষ্মী নিজের বোনের বাড়িতে গেল আর ও মদনের বিয়ের জন্য পাত্রী দেখতে বলল। আরে বাহ দিদি, এটা তো খুব ভালো কথা। কিন্তু একটা সমস্যা আছে। কিসের সমস্যা? আমার 5 ছেলে আছে। এত বড় পরিবারে কোনো মেয়ে বিয়ে করার আগে অন্তত 100 বার চিন্তা করবে। ঠিক বলছো। আর আমাদের এমন একজন বৌমা চাই যে হবে বুদ্ধিমতী আর সব ভাইদের একসাথে বেঁধে রাখবে। নয়তো আজকালকার মেয়েরা তো বিয়ের পর স্বামীকে নিয়ে আলাদাই হয়ে যায়। এরকম বৌমা আমরা কিভাবে খুঁজে পাবো? আমাদের এরকম একটা পরিবারের মেয়ে খুঁজতে হবে যার পরিবার খুব ছোট, যাতে ও পরিবারের মহত্বটাকে বুঝতে পারে। হ্যাঁ, কোনো অনাথ বা গরিব পরিবারের মেয়ে। এরকম একটা মেয়ের খোঁজ আছে আমার কাছে, কিন্তু জানি না মদনের পছন্দ হবে কিনা। তুই একবার বলই না। এর নাম সরস্বতী, গোয়ালের মেয়ে। এ অনেক বড়লোক ঘরের মেয়ে। বাবার মৃত্যুর পর আত্মীয়রা সব সম্পত্তি নিয়ে নেয়। তারপর থেকে ও আর ওর বুড়ি মা দুজনে একসাথেই থাকে। হ্যাঁ, দেখতে তো খুবই মিষ্টি মনে হচ্ছে। হ্যাঁ, রোজ ভোর 5টায় ঘুম থেকে ওঠে আর গরু দুধ দোয়ায়। তারপরে গ্রামে গিয়ে সেই দুধ সে বিক্রি করে। হ্যাঁ, পরিশ্রমী মনে হচ্ছে। 9টা সাড়ে 9টার সময় মন্দিরে রোজ যায়। হ্যাঁ, মেয়েটা ধার্মিকও। মন্দির থেকে ফিরে এসে নিজের মাকে ওষুধ খাওয়ায়। কর্তব্যপরায়ণ মেয়েটি। দুপুরে সেলাইয়ের কাজ করে, আর দিদি ওর হাতের কাজের তুলনা হয় না। মেয়েটি প্রতিভাশালীও। আর সন্ধ্যার সময় ছোট বাচ্চাদের টিউশনও পড়ায়, পড়াশোনাও জানে। সন্ধ্যার পর তার বুড়ি মাকে সাহায্যও করে। ওই বয়স্ক মহিলাটি এর কে হয়? রক্তের সম্পর্ক নেই, শুধু একজন গ্রামের লোক।
অন্যকে সাহায্যও করে। সরস্বতী দুটো অনাথ কুকুরকে পুষেছে। আর্থিক অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও ও প্রত্যেক দিন ওই কুকুরগুলোকে খাবার খেতে দেয়। পশুর প্রতিও ওর ভালোবাসা আছে। নিজের আয়ের 10 ভাগ গরিবের সেবার কাজে লাগায়। মেটা দানিও, আর অন্তিম পরীক্ষা আমি নেব। আরে দিদি দাঁড়াও। বিজয়লক্ষ্মী খুব জোরে সরস্বতীর দিকে যেতে লাগলো আর জেনে বুঝে সরস্বতীকে ধাক্কা মারল আর দুজনেই মাটিতে পড়ে গেল। আরে আরে, চোখ আছে নাকি তুমি অন্ধ? দেখে চলতে পারো না? সরস্বতী নিজের হাত বাড়িয়ে বিজয়লক্ষ্মীকে ওপরে তুলল। তুমি চোখে দেখতে পাও না নাকি? মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। নির্মল, কি তুমি আমার ঘরের বৌমা হবে? আমার ঘরে 5টি ছেলে, মদন সব থেকে বুদ্ধিমান। আমি তোমার মতোই এক গুণবতী মেয়ের সন্ধান করছিলাম। কিন্তু মা, আমি যে একজন দুধ বিক্রেতা। আমি জানি, তুমি বলো আমার ঘরের বউ হবে। সরস্বতী লজ্জা পেয়ে ওখান থেকে চলে গেল। এটা কি দিদি, প্রথমবার দেখাতেই তুমি ওকে বিয়ের প্রস্তাব দিয়ে দিলে? বোন, এ কোনো সাধারণ মেয়ে নয়। এইরকমই এক মেয়ের সন্ধান ছিল, যে পরিশ্রমী হবে, রূপবতী, ধার্মিক, কর্তব্যপরায়ণ হবে, প্রতিভাশালীও হবে, শিক্ষিত হবে, পশুপ্রেম ও দান ধ্যানও করবে, আর সবার আগে নম্র ব্যবহারও করবে। এর ভেতরে তো 10 জন মেয়ের গুণ আছে। এই সরস্বতীর সাথে দুর্গাও বটে। এরকম গুণবতী বৌমা পাওয়া আজকে দুনিয়া এত সহজ নয়। চলো দিদি, সবাইকে গিয়ে মিষ্টি খাওয়াই আর মদনের বিয়ের জন্য জোগাড় শুরু করি। শেষ পর্যন্ত বিজয়লক্ষ্মী একজন বুদ্ধিমতী বৌমা খুঁজে পেল।